ভিউয়ার্স, লেটস টক অ্যাবাউট চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমাদের অনেকের বেবিরই মাঝে মাঝে হাঁচি, কাশি, নাক দিয়ে জল পড়া ইত্যাদি সমস্যা চলতে থাকে। অনেক বেবির তো এই সমস্যাটা থামতেই চায় না। আমরা মনে করি বেবিদেরকে এত যত্নে রাখছি, তাও কিভাবে বারবার ঠান্ডা লেগে যাচ্ছে। বাট অ্যাকচুয়ালি কি শুধু ঠান্ডা লেগেই এই সমস্ত হাঁচি, কাশি, নাক দিয়ে জল পড়ার সমস্যা হয়ে থাকে, নাকি এর পিছনে আরও অন্যান্য কারণ আছে? কী কারণে বেবিদের এই ধরনের নাক দিয়ে জল পড়া, হাঁচি, কাশির সমস্যা হয়ে থাকে? সাধারণ ঠান্ডা লেগে হাঁচি কাশির সাথে সেই অন্য ধরনের যে হাঁচি, কাশি, নাক দিয়ে জল পড়া, তার পার্থক্যটা কোথায়? কোন কোন ক্ষেত্রে হোম রেমেডি বা ঘরোয়া পদ্ধতি আমরা অ্যাপ্লাই করেও কোনো রকম উপকার পাই না? কোন সময়ে হাঁচি কাশি কীরকম থাকলে বা নাক দিয়ে জল পড়া বা রানি নোজের সমস্যা কেমন হলে ডক্টরের সাথে যোগাযোগ করা উচিত? আজকের ভিডিওতে আমি সেগুলি তোমাদের সাথে শেয়ার করবো। তাই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো, এর থেকে তোমাদের একটা হেল্প হতে পারে। তো চলো ভিডিও স্টার্ট করি। দেখো, এই হাঁচি, কাশি, নাক দিয়ে জল পড়া এগুলো না এক একটা লক্ষণ। এই লক্ষণগুলোর পিছনে সাধারণ যে সমস্ত কারণগুলো আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে ঠান্ডা লাগা। এই ঠান্ডা লাগা ছাড়াও আর যে কারণে হাঁচি, কাশি, নাক দিয়ে জল পড়া সমস্যা হয়ে থাকে এবং বাচ্চারা কষ্ট পায়, তো তার মধ্যে যেটা অন্যতম সেটা হচ্ছে অ্যালার্জির সমস্যা। অ্যালার্জির কারণেও কিন্তু অ্যালার্জি হলে এবং তার লক্ষণ হিসেবেও কিন্তু হাঁচি, কাশি, নাক দিয়ে জল পড়ার সমস্যা হয়ে থাকে। এবার সাধারণ ঠান্ডা লেগে বাচ্চার হাঁচি, কাশি, নাক দিয়ে জল পড়ার মতন সমস্যা হচ্ছে, নাকি অ্যালার্জির কারণে হাঁচি, কাশি এবং নাক দিয়ে জল পড়ার মতন সমস্যাগুলো হচ্ছে, আমরা বুঝবো কিভাবে? সাধারণত অ্যালার্জির কারণে যদি হাঁচি, কাশি, নাক দিয়ে জল পড়ার মতন সমস্যা হয়ে থাকে, তো সেক্ষেত্রে যেটা হয় কি, কাশির যে হয় সেটা একটু শুষ্ক টাইপের কাশি হয় এবং নাক দিয়ে যে জল পড়ার সমস্যাটা হয়, কিছুক্ষণ হয়তো চললো, আবার থেমে গেল, আবার কিছুক্ষণ চললো, আবার থেমে গেল, এবং সেই জলটা কিন্তু একটু মানে স্বচ্ছ টাইপের, ট্রান্সপারেন্ট টাইপের হয়, ঘন কফ টাইপের হয় না। হাঁচি যদি হয় তো কিছুক্ষণ হয়তো পরপর হাঁচলো, আবার সেটা থামলো, আবার হয়তো হাঁচি শুরু হলো, এরকমভাবে হয়ে থাকে। এছাড়া যেটা হয় কি, আমরা বেবিদেরকে তো সবাই খুব যত্নে রাখি, তাই না? ঠান্ডা যাতে না লাগে সব রকম দিক থেকে চেষ্টা করি। সব রকম প্রোটেকশান দেওয়ার পরেও যদি দেখা যায় বাচ্চাদের মধ্যে এরকম হাঁচি, কাশি, নাক দিয়ে জল পড়ার সমস্যা রয়েছে এবং কিছুতেই সেটা ঠিক হচ্ছে না, সাধারণ যে সমস্ত হোম রেমেডিগুলো আমরা ঠান্ডা লাগলে অ্যাপ্লাই করে থাকি বেবিদের ওপরে, সেগুলোতেও এর কাজ হচ্ছে না। তো এই ধরনের লক্ষণগুলো যদি বেবিদের মধ্যে দেখা যায়, তাহলে বুঝবো যে, আমরা ধারণা করতে পারি যে কারণে হাঁচি, কাশি, নাক দিয়ে জল পড়া সমস্যা হচ্ছে, সেটা হয়তো অ্যালার্জির কারণে হচ্ছে। হয় কি, যে যদি বেবির বাবা বা মা দুজনের মধ্যে কারুর একজনের এরকম অ্যালার্জি এবং অ্যালার্জির ফলে হাঁচি, কাশি, নাক দিয়ে জল পড়ার মতন সমস্যা হয়ে থাকে, তার ফলে বেবির মধ্যেও কিন্তু এই অ্যালার্জি এবং তার কারণে হাঁচি, কাশি, নাক দিয়ে জল পড়ার মতন লক্ষণগুলো দেখা দিতে পারে। যদি বেবির বাবা এবং মা দুজনেরই এই ধরনের অ্যালার্জি এবং অ্যালার্জির ফলে হাঁচি, কাশি, নাক দিয়ে জল পড়ার মতন সমস্যার থেকে থাকে, তো সেক্ষেত্রে বেবির এই অ্যালার্জি এবং তার ফলে এই সমস্যাগুলো বা এই লক্ষণগুলো দেখা দেওয়ার চান্স অনেক বেড়ে যায়। এছাড়া বেবির বাবা মার যদি এরকম কোনো সমস্যা নাও থেকে থাকে, যদি বেবির দাদু, দিদিমা, দাদু, ঠাকমা, বেবির কাকা, পিসি, মামা, মাসি, এই যে যারা নিকটজন আছে, তাদের মধ্যে কারো যদি এরকম অ্যালার্জি এবং অ্যালার্জির লক্ষণ হিসেবে হাঁচি, কাশি, নাক দিয়ে জল পড়ার মতন সমস্যা হয়ে থাকে, তো বেবির মধ্যেও কিন্তু সেটা বংশ পরম্পরায় ওই সমস্যা এবং তার ফলে হাঁচি, কাশি এবং নাক দিয়ে জল পড়ার মতন লক্ষণ দেখা দিতে পারে। এবার কথা হচ্ছে যে এই সমস্ত ক্ষেত্রে আমরা করব কি, আমাদের করণীয় কি? তো এটা খুব একটা মানে কি বলবো, সাধারণত যেটা বলা যেতে পারে যে এই অ্যালার্জির কারণে যে হাঁচি, কাশি, নাক দিয়ে জল পড়ার সমস্যা হয় না, এক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো হোম রেমেডি অ্যাপ্লাই করেও কাজ হয় না। তার কারণ হচ্ছে, অ্যালার্জি জিনিসটাই হয় এমন কিছু আমাদের দেহে যখন প্রবেশ করে, যাকে বলে অ্যালার্জেন। সেই অ্যালার্জেন যখন আমাদের দেহে প্রবেশ করে, তখন তার লক্ষণ হিসেবে অ্যালার্জি হয় এবং এই অ্যালার্জির লক্ষণ হিসেবে নানা রকম লক্ষণ দেখা দিতে পারে। তার মধ্যে এক ধরনের লক্ষণ হচ্ছে হাঁচি, কাশি, নাক দিয়ে জল পড়ার সমস্যা। তো এক্ষেত্রে হোম রেমেডি কাজে দেয় না। আমরা যতই হোম রেমেডি বেবিদের ওপর অ্যাপ্লাই করি, কিন্তু তাও দেখবো বেবিদের এই হাঁচি, কাশি সমস্যা রয়ে গেছে। তো এক্ষেত্রে হোম রেমেডি কোনো কাজে দেয় না। তাহলে আমরা কি করতে পারি? দেখো, বংশ পরম্পরায় যেটা আসার, সেটাকে তো ওভাবে আটকানো সম্ভব নয়। তবে হ্যাঁ, আমরা বেবির কথা চিন্তা করে
স্টেপ বাই স্টেপ যেগুলো করতে পারি সেটা হচ্ছে অ্যালার্জিকে আটকানোর যে রাস্তাটা, সেটা হচ্ছে যার জন্য অ্যালার্জি হচ্ছে সেই অ্যালার্জেনটাকে দেহে যতটা সম্ভব কম ঢুকতে দেওয়া যায়, বেবির দেহে যতটা সম্ভব কম ঢুকতে দেওয়া যায় ততটাই ভালো, এবং তাহলেই এই অ্যালার্জি এবং অ্যালার্জির ফলে সমস্যাগুলোকে আটকানো সম্ভব হবে। বাড়িতে যার এই ধরনের সমস্যা আছে, আমরা তো বুঝতেই পারবো, বাবা বা মা হোক বা যে কেউ হোক, যার এই ধরনের সমস্যা রয়েছে তার একবার ডক্টরের কাছে গিয়ে অ্যালার্জি টেস্ট করিয়ে নেওয়া উচিত। এটা বেবির স্বার্থেই করানো উচিত, কারণ বেবি তো খুব ছোট, বেবির ছোট্টবেলাতে কিন্তু বেবির পক্ষে তো অ্যালার্জি টেস্ট করা সম্ভব নয়। তো সেক্ষেত্রে যার থেকে এই সমস্যাটা এসেছে বা এসে থাকতে পারে, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তারও এরকম সারা বছর ধরে একটু অ্যালার্জি বা তার ফলে হাঁচি কাশি সমস্যা রয়েছে, তার অ্যালার্জি টেস্ট যদি আমরা করে নিতে পারি তাহলে খুব সহজে যে রিপোর্টটা পাওয়া যায় সেই রিপোর্টে কিন্তু লেখা থাকে কোন কোন জিনিসে অ্যালার্জি আছে। হতে পারে কিছু জিনিস যেগুলো যেমন ধুলো, যেমন কোনো ফুলের রেণু ইত্যাদি ইত্যাদি, আবার কিছু খাবার দাবারও থাকতে পারে। তো সেই ব্যক্তিটির যে যে জিনিসে অ্যালার্জি আছে সেগুলো যদি আমরা জেনে রাখতে পারি বা আমরা যদি জেনে যাই, তাহলে হবে কি, বেবি যদি খুব ছোট হয়, সে যদি মায়ের দুধ খায়, তাহলে মা সেই খাবারগুলো জেনে নিতে পারে এবং নিজে সেই খাবারগুলোকে অ্যাভয়েড করতে পারে। তাহলে বেবি যখন দুধ খাবে বেবির মধ্যে অ্যালার্জি হওয়া এবং তার থেকে হাঁচি কাশি হওয়ার চান্সটা কম থাকবে। অর্থাৎ আমরা সেই ব্যক্তিটির টেস্ট এই জন্যেই অ্যালার্জি টেস্ট করে নেওয়া উচিত যাতে তার কী কী খাবারে অ্যালার্জি আছে সেগুলো আমরা অ্যাটলিস্ট জেনে নিতে পারি, বা কোন কোন জিনিসে অ্যালার্জি আছে আমরা জেনে নিতে পারি। এমন নয় যে সেই জিনিসগুলোতে বেবিরও অ্যালার্জি হতে পারে, বাট বেবির তো অ্যালার্জি টেস্ট করা সম্ভব নয় অত ছোটো বেবির। সেক্ষেত্রে আমরা সেই খাবার, মা যদি সেই বেবি যদি ব্রেস্ট মিল্ক খেয়ে থাকে, তাহলে মা যদি সেই খাবারগুলোকে অ্যাভয়েড করতে পারে তাহলে হয়তো বেবিও একটু আরাম পাবে, বেবির অত অ্যালার্জি হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যাবে। আর যদি বেবির সলিড ফুড খাওয়া শুরু করে দেয়, তো বেবির নিকটজনের যার ওই অ্যালার্জি টেস্ট করা হয়েছে তার কোন কোন খাবারে অ্যালার্জি আছে সেই খাবারগুলো যদি আমরা জেনে রাখতে পারি, তাহলে যে বেবি সলিড ফুড খাওয়া শুরু করে দিয়েছে তাকেও আমরা ওই খাবারগুলোকে না দিয়ে অন্য খাবারগুলো দিতে পারি। ওই খাবারগুলো থেকে হয়তো তারও অ্যালার্জি হলেও হতে পারে। অনেক সময় যে সমস্ত বেবিরা একটু বড় হয়ে যায় আমরা তাদেরকে কলা খাওয়াই, অনেকে ডিমের সাদা অংশ খাওয়াতে শুরু করে দিই। এই কলার মধ্যে এমন কিছু উপাদান থাকে যার ফলে অ্যালার্জি হয় কোনো বেবির, এবং সেই অ্যালার্জির লক্ষণ হিসেবে নাক দিয়ে জল পড়া, হাঁচি হয়ে থাকে। তার মানে কিন্তু এটা নয় যে কলা খেলে ঠান্ডা লাগে। তো সেই কলাটা সেই বেবিকে তখন আমরা অ্যাভয়েড করাতে পারি, না খাওয়া অন্য ফল খাওয়াতে পারি তার জায়গায়। ডিমের সাদা অংশে অনেকের হাঁচি হয়, কাশি হয়ে থাকে, তো ডিমের সাদা অংশটাকে আমরা অ্যাভয়েড করাতে পারি। অর্থাৎ এমন কিছু খাবার যার মধ্যে কিছু প্রোটিন বা এমন কিছু উপাদান আছে যার ফলে অ্যালার্জি হচ্ছে বেবির এবং তার থেকে হাঁচি কাশি, নাক দিয়ে জল পড়ার মতন সমস্যা হচ্ছে, সেই খাবারগুলোকে আমরা বেবিদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে পারি। এবং যদি দেখা যায় সেই ব্যক্তিরও ধুলো বা যে সমস্ত পশম বা রোম বা ফুলের রেণুতে অনেকে অ্যালার্জি থাকে, নিউজ পেপারের যে কার্বনগুলো হয় সেখান থেকেও অনেকে অ্যালার্জি থাকে, কিসে কিসে তার অ্যালার্জি, বাড়ির বেবির যে নিকটজন তার কিসে কিসে অ্যালার্জি সেটা যদি আমরা টেস্টের মাধ্যমে জেনে নিতে পারি, তাহলে বেবির থেকে সেই জিনিসগুলোকেও আমরা দূরে রাখতে পারি। দেখো, আমরা যদি নিজেদের টেস্টগুলো না করে নিতে পারি, অ্যালার্জি টেস্ট না করে নিই, তাহলে কিসে কিসে বেবির অ্যালার্জি হওয়ার সম্ভাবনা আছে সেটা জানতে পারবো না। আর আমরা যদি এটা জানতে না পারি, বেবি সবসময় এরকম অ্যালার্জির ফলে হাঁচি কাশি, নাক দিয়ে জল পড়ার সমস্যায় ভুগবে, ওদের যে বিকাশটা, ওদের যে শৈশবটা, সেটা ও কষ্ট পাবে, ঠিক মতন খেলাধুলা করতে পারবে না, এমনকি খাবারটাও ঠিক মতন খেতে পারবে না। নাক বন্ধ থাকলে তো দুধ খেতেও, ব্রেস্ট মিল্কও খেতে পারবে না ভালোভাবে, ফর্মুলা মিল্কও খেতে পারবে না, তাই না? ওর যে শৈশবটা, ওর যে বিকাশটা, আরও 5 জন ঘুরে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে, ও খেলতে পারছে না, এটা ওকেও কষ্টে রাখবে। তো তার জন্য যদি তোমার মনে হয় যে তোমার বেবির অ্যালার্জির কারণে হাঁচি কাশির সমস্যা হচ্ছে, বা ডক্টর যদি বলে থাকেন যে হ্যাঁ অ্যালার্জির কারণে, তো সেক্ষেত্রে বাড়ির কারুর খুব নিকট যারা আছে তাদের অ্যালার্জি টেস্ট করিয়ে নেওয়া ভালো। যাদের এই সমস্যা হয় তাদের অ্যালার্জি টেস্ট করিয়ে নেওয়া ভালো, এবং সেই ব্যক্তি, বাড়ির সেই বড় যারা আছেন তাদের কি কি খাবারে অ্যালার্জি, কি কি জিনিসে অ্যালার্জি, সেটা যদি আমরা জেনে নিতে পারি, বেবির থেকে সেই সমস্ত জিনিসগুলোকে আমরা দূরে রাখতে পারবো। আর বেবি ভালো থাকলে আমরাও ভালো থাকবো। আমরা বেবিদের ডক্টরের সাথে সবসময় পরামর্শ নিতে পারি যে কখন ওদের অ্যালার্জি টেস্ট করানো যেতে পারে। ডক্টর যদি মনে করেন যে হ্যাঁ বেবির এখন বয়স হয়েছে, এবার ওর অ্যালার্জি টেস্ট করিয়ে নেওয়া যেতে পারে, তো
সেক্ষেত্রে বেবির অ্যালার্জি টেস্ট করে নেওয়া যেতে পারে এবং তখন তো জানাই যাবে যে ওই বেবির কোন কোন জিনিসে অ্যালার্জি আছে। অ্যালার্জি টেস্টের যে রিপোর্টটা দেওয়া হয় সেখানে কিন্তু লেখা থাকে যে কোন কোন উপাদানগুলোতে বেশি মাত্রায় অ্যালার্জি, কোন কোন উপাদানগুলোতে কম মাত্রায় অ্যালার্জি। এবার বলি সাধারণ ঠান্ডা লেগে হাঁচি কাশি নাক দিয়ে জল পড়ার যে লক্ষণ আর অ্যালার্জির ফলে যে লক্ষণ তার যে পার্থক্যটা সেটা হচ্ছে অ্যালার্জির ফলে যে কাশিটা হয় সেটা শুষ্ক কাশি হয়, আর ঠান্ডা লেগে যে হাঁচি কাশিটা হয় সেই কাশি যেটা হয় সেটা প্রথম দিকে শুষ্ক থাকে, আস্তে আস্তে সেটা কিন্তু একটা ঘরঘরের মতন সেখানে কিন্তু কফ তৈরি হয়ে যায়। অ্যালার্জির ফলে নাক দিয়ে জল পড়ার যে সমস্যাটা হয় সেটাতে কি হয়, নাকের যে জলটা সেটা একদম স্বচ্ছ টাইপের হয়, যেটা তোমাদের আগে বললাম। ঠান্ডা লেগে যে নাক দিয়ে জল পড়ার সমস্যাটা হয় সেটা কি হয়, নাক দিয়ে জল পড়ে এবং সেটা প্রথম দিকে স্বচ্ছ থাকে, আস্তে আস্তে ওটা সাদা টাইপের মিউকাস টাইপের একটা ঘন টাইপের বেরোতে শুরু করে দেয় বা কফ হিসেবে নাকের মধ্যে আটকে থাকে শুকনো হিসেবে। আর এছাড়া অ্যালার্জির ফলে যে সমস্যাগুলো লক্ষণগুলো দেখা দেয় সেগুলো তো আমরা যদি ধরতে না পারি কী থেকে অ্যালার্জি হচ্ছে তো ওইটা চলতেই থাকে, ওই জিনিসটা বেবির দেহে ঢোকে এবং তার ফলে অ্যালার্জি হয় এবং লক্ষণ হিসেবে হাঁচি কাশি সেটা চলতেই থাকে। আর ঠান্ডা লাগাটা তো আমরা বুঝতে পারি যে হ্যাঁ এই কারণে বেবির ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা লাগার ব্যাপারটা কেটে গেলে ওই হাঁচি কাশিও আবার কমে যায়। তো এরপর বলি আর কী কী কারণে হাঁচি কাশি বা নাক দিয়ে জল পড়ার মতন সমস্যা হয়ে থাকে। ভাইরাল ইনফেকশান, আমরা তো এতদিনে মনে হয় অনেকেই জেনে গেছি যে ভাইরাল ইনফেকশানের কারণেও কিন্তু হাঁচি কাশি সমস্যা হয়ে থাকে। এবার বেবিদেরকে আমরা খুব যত্নে ঘরে রাখি, বাট আমরা যারা বড়রা আছি তারা তো বাইরে বেরোচ্ছি, আমরা কখনো কখনো আমাদের দেহের মধ্যে করে ভাইরাসকে নিয়ে আসি, যেটার কারণ হিসেবে হাঁচি কাশি হয়ে থাকে আমাদের এবং তার থেকে বেবিদেরও হয়ে থাকে। আবার কখনো কখনো আমাদের দেহের বাইরে করেও আমরা কিন্তু ভাইরাসটাকে নিয়ে আসি এবং সেটার ফলেও বেবিদের মধ্যে যদি সেই ভাইরাসটা যায় সেখান থেকেও হাঁচি কাশি সমস্যা হতে পারে। আমরা বাইরে বেরোচ্ছি, বিভিন্ন রকমের টেবিল চেয়ার ধরছি, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করছি, এমন কেউ যদি যার মধ্যে ভাইরাস রয়েছে সে হাঁচি কাশি দিয়ে কোনো একটা জায়গা ধরেছে, আমরা বড়রা যদি সেই জায়গাটাকেই আবার ধরে বাড়িতে আসলাম বা আমরা সেই জায়গায় যদি এরমভাবে দাঁড়িয়ে আমাদের সাথে করে সেই আমাদের দেহের ওপরে করে সেই ভাইরাসটাকে নিয়ে এসে সঙ্গে সঙ্গে বেবিকে আদর করলাম, পরিষ্কার পরিচ্ছন্ন হলাম না, ভালোভাবে আদর করলাম, বেবির মধ্যেও কিন্তু সেই জীবাণুটা চলে যেতে পারে। আমরা যখন বাইরে গেলাম, কারোর যে ব্যক্তি যে হাঁচি কাশি দিয়ে সেই কোনো একটা জায়গা ধরেছে সেই জায়গাটা ধরার পর আমরা নাকটা পরিষ্কার করলাম, আমাদের মধ্যে সেই ভাইরাসটা চলে গেল, আমাদেরও হাঁচি কাশি হলো। এই অবস্থাতেও যখন আমরা ভেতরে জীবাণুটাকে নিয়ে বাড়িতে যাচ্ছি, গিয়ে বেবির সামনে কথা বলছি, কথা বলার মধ্যে দিয়েও কিন্তু ছোটো 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 জলের বাষ্প মতন বেবির কাছে পৌঁছে যায়। বা আমরা হাঁচি যদি দিই, সেই হাতটা দিয়ে যদি বেবিকে ধরি তাহলে বেবির মধ্যেও খুব সহজে ওই ভাইরাসগুলো চলে যেতে পারে। অর্থাৎ আমরা আমাদের ভেতরে করেও ভাইরাসকে নিয়ে আসছি বাইরে থেকে, আবার আমাদের গায়ের ওপরে লেগেও কিন্তু ভাইরাস চলে আসতে পারে এবং সেটা বেবির মধ্যে গিয়ে বেবির মধ্যে হাঁচি কাশি সমস্যা, নাক দিয়ে জল পড়ার সমস্যা তৈরি করতে পারে। এটা হচ্ছে ভাইরাল ইনফেকশনের ফলে হয়ে থাকে। এবং এর জন্য যেটা সবথেকে আগে আমাদের করা উচিত সেটা হচ্ছে সবসময় বেবির কাছে যাওয়ার আগে বাইরে থেকে এলে নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত, বাইরের জামা কাপড় ছেড়ে ফেলা উচিত, হাত ভালো করে পরিষ্কার করা উচিত। নিউবর্ন বেবিদের কাছে যাওয়ার আগে তো হাতে সবসময় স্যানিটাইজার লাগানো উচিত, তারপর ওদেরকে ধরা উচিত। তো মোটামুটি যারা আমরা বাইরে বেরোচ্ছি সবসময় বেবিদের কাছে আসার আগে হাত ভালো করে ধুয়ে পরিষ্কার ড্রেস পরে তারপরে বেবিদের কাছে আসা উচিত এবং তারপর ওদেরকে ধরা উচিত। তাহলে ভাইরাসটা ওদের মধ্যে যাবে না, কারণ কোন ভাইরাসে কী তার প্রভাব আমরা তো জানি না। তো ভাইরাল ইনফেকশনের ফলেও তার থেকে কিন্তু ওই হাঁচি কাশি বা নাক দিয়ে জল পড়ার সমস্যাগুলো হওয়ার চান্স কম থাকবে। এই ভাইরাল ইনফেকশনের ফলে যে হাঁচি কাশি বা নাক দিয়ে জল পড়ার সমস্যা হয়, এটাকে আর কীভাবে আমরা অ্যাভয়েড করতে পারি? এক তো বললাম পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে। দুই, বেবিদের ফেসে বা বেবিদের এই যে মুখ আছে এখানে কখনোই আমাদের বড়রা, যারা আমরা বড়রা আছি তাদের সরাসরি আদর করা উচিত নয়। এর থেকে কিন্তু বেবিদের মধ্যে জীবাণু বা জার্ম ছড়ানোর অনেক বেশি চান্স থাকে। তিন হচ্ছে এই ধরনের ইনফেকশনের হাত থেকে রক্ষা করার জন্য আমরা কিন্তু বেবিদেরকে ভ্যাকসিন দিতে পারি। ভ্যাকসিন বিভিন্ন রকমের ভ্যাকসিন হয়, নিউমোনিয়া ভ্যাকসিন, তারপরে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, এই সমস্ত যে ভ্যাকসিনগুলো হয় সেগুলো কিন্তু বিভিন্ন রকমের ভাইরাল ইনফেকশন এবং তার থেকে হাঁচি কাশি কফ তৈরি হওয়ার সমস্যার হাত থেকে বেবিদেরকে রক্ষা করে। তো এক্ষেত্রে আমরা ভ্যাকসিনের সাহায্য নিতে পারি এবং এই যে ভাইরাল ইনফেকশনের ফলে হাঁচি কাশি হচ্ছে এর হাত থেকে বাঁচানোর জন্য কিন্তু হোম রেমিডি
রেমেডি কিছু কিছু ক্ষেত্রে কাজ করে থাকে, যেটা অ্যালার্জির ক্ষেত্রে হয় না। এক্ষেত্রে কিন্তু কিছু কিছু হোম রেমেডি কাজ করে থাকে। যেমন যে সমস্ত বেবিরা একটু বড় হয়ে গেছে তাদেরকে আমরা গার্গেল করাতে দিতে পারি। গার্গেল করলে যদি কোনো রকম জীবাণু থেকে থাকে, ভাইরাস থেকে থাকে, তো সেটা নষ্ট হয়ে যেতে পারে। ভেপার, বাষ্প যেটাকে নেওয়া, ভাপ নেওয়া যেটাকে বলে, সেটা নিতে পারি। পাশে যদি এরকম বাষ্প, এরকম স্টিম হচ্ছে বা ভেপার বেরোচ্ছে এরকম গরম জল থেকে, পাশে যদি বেবিকে নিয়ে বসা যায়, তো গরম জলটা গেলে যেমন কফগুলো বেরোবে, তেমনি কোনো জীবাণু থাকলে সেটাও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এছাড়া বেবিদের মধ্যে ইমিউনিটি তৈরি করেও কিন্তু আমরা বেবিদের যে চট করে ওদের মধ্যে ভাইরাস গেল, ওদেরকে দুর্বল করে দিল, ওদেরকে কাবু করে দিল, ওদের হাঁচি কাশি শুরু হলো, এই হাত থেকে বাঁচানোর জন্য ইমিউনিটিটাকে বুস্ট আপ করানো দরকার। তার জন্য ব্রেস্ট মিল্ক খেলে ওদের মধ্যে অ্যান্টিবডি যাবে, যেটা ওদের রোগ প্রতিরোধ করতে সাহায্য করবে। বেবিরা যখন সলিড ফুড খাওয়া শুরু করে দেবে তখন অল্প অল্প করে বিভিন্ন রকমের মশলা, রসুন, এগুলো যদি ওরা খায়, ওদেরকে খাওয়ানো যায়, তাহলে ওদের মধ্যে একটা ইমিউনিটি বুস্ট আপ হবে। এবং ছোটোখাটো এরকম সমস্যাগুলো ভাইরাল ইনফেকশনের ফলে যদি হয়ে থাকে, তো সেটার থেকে বেবিরা অনেকটা সুরক্ষিত থাকবে। এরপর বলি জেনারেল ঠান্ডা লাগা। ঠান্ডা লাগা মানে ওরা সবসময় বলেন যে বেবিদেরকে একদম ঠান্ডা জলে, পুরো ঠান্ডা জলে স্নান করাবেন না। শীতকালে যখন বাইরে বেরোবে সবসময় গলা, মাথা, হাতের পাতা এগুলো ঢাকা দিয়ে রাখবেন, নাহলে ঠান্ডা লেগে যেতে পারে। আমরাও দেখেছি যে যদি একটি বেবি অনেকক্ষণ ধরে ঠান্ডা জায়গায় ঘুরে বেড়াচ্ছে, কিছুক্ষণের মধ্যে তার হাঁচি কাশি শুরু হয়ে যায়, এক্ষেত্রে কিন্তু আমরা সর্ষের তেলে মালিশ করে বেশ ভালো ফল পাই। কারণ সর্ষের তেলটা কিন্তু বডিটাকে গরম করে, যে তাপটা বেরিয়ে যায় সেই তাপটাকে যদি আমরা আবার ফিরিয়ে আনতে পারি সর্ষের তেল ঘষে ঘষে বারবার মালিশ করে, তাহলে যে ঠান্ডাটা লেগেছিল সেটা আস্তে 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 ঠিক হয়ে যায়। অর্থাৎ সাধারণ ঠান্ডা লেগে হাঁচি কাশির ক্ষেত্রে কিন্তু আমরা হোম রেমেডি অ্যাপ্লাই করতে পারি। এরপর বলি কখন আমাদের ডক্টরের সাথে যোগাযোগ করা উচিত। যদি দেখা যায় যে ঠান্ডা লাগার মতন কোনো কারণই নেই, তবু বেবির মাঝে মাঝে এরকম হাঁচি কাশির সমস্যা রয়েই গেছে, তো সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের সাথে যোগাযোগ করা উচিত, যেটা হলেও হতে পারে অ্যালার্জির কারণে। যদি দেখা যায় যে বেবির বেশ কয়েকদিন হলো ঠান্ডা লেগে রয়েছে এবং যে কফের কালারটা, মিউকাস বা শ্লেষ্মার যে কালারটা, সেটা আস্তে আস্তে প্রথমে পাতলা ছিল, আস্তে আস্তে ঘন হচ্ছে, কফ যেমন হলদে টাইপের বা সবুজ টাইপের হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ডক্টরের সাথে যোগাযোগ করা উচিত। যদি দেখা যায় যে বুকের মধ্যে আস্তে আস্তে একটা ঘর ঘর শব্দ শোনা যাচ্ছে, তখন ডক্টরের সাথে যোগাযোগ করা উচিত। তখন কিন্তু আমাদের আর হোম রেমেডির ভরসায় ফেলে রাখা উচিত নয়। 2 থেকে 3 দিন আমরা হোম রেমেডি অ্যাপ্লাই করতে পারি। যদি দেখা যায় যে সাধারণ ঠান্ডা লেগে এরকম হয়েছে বা ভাইরাল ইনফেকশনের জন্য হয়েছে এবং হোম রেমেডি অ্যাপ্লাই করার পর ঠিক হয়ে গেল, তাহলে আমাদের আর কোনো ডক্টরের সাথে তখন যোগাযোগ না করলেও চলবে। কিন্তু যদি দেখা যায় যে না, অবস্থার উন্নতি ঘটছে না এবং আরও বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে, তো তখনই ডক্টরের সাথে অবশ্যই যোগাযোগ করা উচিত। যদি দেখা যায় বাচ্চার এই সর্দি কাশির সমস্যার সাথে সাথে ওর আর খেতে ইচ্ছে করছে না, খাওয়া কম করে দিয়েছে, বাচ্চা নিস্তেজ হয়ে পড়ছে, তো সেক্ষেত্রেও কিন্তু ডক্টরের সাথে যোগাযোগ করা উচিত। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা, আর আমাদের চ্যানেলের সঙ্গে অ্যাটাচ থেকো। থ্যাংক ইউ।